আমি প্রথম থেকেই কেস কাচারি করতে করতে চলেছি। তোমাদের যা ইচ্ছা করো, আমি সিরাজকেও হেল্প করব না এবং তোমাদের বা ব্রিটিশকেও হেল্প করব না। আমরা এখন মুর্শিদাবাদের বড়ে নবাব সৈয়দ মোহাম্মদ আব্বাস আলী মির্জার মুখোমুখি। কি বলেন তিনি তার বংশ পরম্পরা নিয়ে, ভোট নিয়ে, রাজনীতি নিয়ে, হিন্দু মুসলিম সম্পর্ক নিয়ে শুনব। আচ্ছা, আপনি কি ভোট দেন? হ্যাঁ, ভোট দিই। আচ্ছা, কেন যে আমার যখন অর্ডার হয়েছিল তখন আমার কাছে দুটা পেপারের রিপোর্টার এসেছিলেন যে নওয়াব সাহেব আপনি তো জিতেই গেছেন, যখন তো আপনি ভোটে দাঁড়ান। আমি বললাম ভাই এইসব বাজে জিনিস আমি করতে চাই না। কেন ওইখানে গেলে নিজের নীতি কিছু থাকবে না, পার্টির নীতি নিয়েই চলতে হয়। তার জন্যে নিজের ইচ্ছা মতো যে কিছু করতে যাই তো হবে না। সেই জন্য ভাই আমি এসব পছন্দ করি না, আমি ইলেকশন ফেলেকশন দাঁড়াতে চাই না। আপনার পরিবারের মানুষ কি রাজনীতিতে আছেন? মাদার আমার যে ছিলেন উনি ছিলেন সেকেন্ড নবাব মাদার, ওয়াসিম আলী মির্জা অনলি ডটার। আর আমার ফাদার যে ছিলেন ফেজু জার্জের নেক্সট সান ছিলেন হাসান আলী মির্জার ভাই হুসাইন আলী মির্জা। তারই সুপ্রিম কোর্ট ওইটাই আমার জেনারেল টেবিল দেখেই ওটাকে অ্যাকসেপ্ট করেছে। কেসটা চলছে এই যে ডিসাইড হলেই স্টেটকে পুরো স্টেট বুঝাতে হবে। নিউ প্যালেস, তার ভিতর ছিল বেগম মহল। আমরা আগে ওইখানেই থাকতাম। লেফট ফ্রন্ট গভর্নমেন্ট তখন হাসিম আব্দুল হালিম ওই জায়গাটাকে রিকুইজিশন করতে পাঠিয়েছিল ডিএমকে। আমি সেটা কেস করে ঢুকিয়ে দিলাম। এখনকার রাজনীতি নিয়ে আপনার মত কি? সবার নিজের নিজের গদি ছাড়া আর কিছু দেখে না। অ্যাকচুয়ালি যে পুরো পাবলিকের ভালোবাসার বা পাবলিকের কোনো বেনিফিট যে দেখবার জন্য সবাই আছে কেউ নাই। চাহে আপনি নরেন্দ্র মোদীকে বলেন, মমতা ব্যানার্জিকে বলেন, যাকেই বলেন, সবারই নিজে নিজে পলিটিক্স চলছে। আর সব থেকে বড়ো কথা, এখন যে পলিটিক্স চলছে তাতে ধর্ম নিয়ে পলিটিক্স চলছে, বুঝলেন তো? তো এইসব চিন্তা করে দেখে আমি বলি, আমার কাছে যারা আসা পড়ে ভাই আমি ওসব সম্বন্ধে কোনো কমেন্ট করতে চাই না। কেন কমেন্ট করতে গেলে তুমি আজাবারে কথা লিখে দিবা আর আমার উপর অত্যাচার হবে। অ্যাকচুয়ালি আমার লাইফ যেটা হচ্ছে, আমি প্রথম থেকেই কেস কাচারি করতে করতে চলেছি। 65 থেকে চিন্তা করে দেখেন, আমি সরকারের সঙ্গে কেস চলছে আমার। ফার্স্ট আমি যখন গ্র্যাজুয়েশন করলাম 1964-এ, তো আমি পাস করে বাড়িতে এসেছিলাম। আমার ইচ্ছা ছিল যে MA করব। তখন আমার স্কুলে, এখানে আমি তো নবাব স্কুলে পড়েছি, তখন যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ইনচার্জ ছিলেন ওনার নাম ছিল অমূল্য ভট্টাচার্য। উনি জানতেন। উনি আমাকে একদিন সকালে চাকরকে দিয়ে ডাকালেন, ডেকে বলেন বাবা কী করছো তুমি? আমি বললাম স্যার এই তো পাস করে এসেছি, ভাবছি যে MA করবো। বলে MA পরে করবে, এখন ক্লাস করবে, যাও ক্লাস 5-এ করো, টিচার নাই, ক্লাস করো। এই হয়ে গেল আমার সার্ভিস। আপনি সেই নবাবের বংশধর যারা একসময় বাংলা, বিহার, ওড়িশা শাসন করেছে, আর আপনি স্কুলে পড়িয়েছেন। হ্যাঁ, আপনি খুব সাধারণভাবে থাকেন, ঐতিহ্য নিয়ে, ঠিক, ঠিক, ইতিহাস ঠিক। নিয়ে থাকেন। আমার এখানে ওই যে বললাম আপনাকে, আমার এখানে কোনো বিবাদ নাই। কেন আমার এখানে এরকমও ফ্যামিলি আছে এখানে একটা, যে তার সব দুটাই বাচ্চা আমার এখানেই বড় হয়েছে, হিন্দু ফ্যামিলি। আমার মা যে ছিলেন মাদার, তার কাছে ইকুয়ালিটি ছিল, কোনো গণ্ডগোল ছিল না। আপনাদের যেরকম পয়লা বৈশাখ, নানা রকম পুজোতে যেরকম পুজো হতো, সব জিনিসই মাদার তো ওটাকে মেনে চলতেন। তার জন্যেই বেশিরভাগ হিন্দু যারা ছিল তারা আমাকে মাদারকে খুব শ্রদ্ধা করতো, বুঝলেন না? তো ওই হিসাবে আমাদের ফ্যামিলির ভিতরে একটা জিনিস আছে যে আমরা কোনো বিবাদ করি না হিন্দু মুসলিম নিয়ে। কেন এটা আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন। গেটের সামনে আপনি দেখেছেন না, এটা মন্দির করা আছে।
এরা যখনই মন্দিরে যখন এরা শিবরাত্রি বা পুজো হয়, সব পুজোতে আমাকে ইনভাইট করে, আমি যাই। সে কথাটা। দ্বিতীয় কথা হচ্ছে এই পুজোর জায়গাটা দেওয়া হচ্ছে আমার মামারই দেওয়া। তো ওই জন্য বলছি যে আমাদের ভিতরে এই ধর্ম নিয়ে কোনোদিন আমরা বিবাদ করি না, এই হচ্ছে কথা। আপনাদের যে নাজাফি বংশ অনেক পুরনো, কোথা থেকে শুরু হচ্ছে এই নাজাফি বংশ? আমরা হচ্ছি আসল অ্যাকচুয়ালি ডাইরেক্ট ডেসেন্ডেন্ট অফ হযরত মোহাম্মদ প্রফেট। কেন হযরত মোহাম্মদ প্রফেটের তো কোনো ছেলে ছিলেন না, ওনার যে মেয়ে ছিলেন হযরত ফাতেমা, একটাই মেয়ে, তার সঙ্গে বিয়ে হয়ে কার, হযরত আলী ফার্স্ট ইমাম যাকে আমরা বলি, ওনার থেকে 2 ছেলে হয়েছিল, ইমাম হাসান, ইমাম হুসাইন। এনারা 2 জন যখন এরা মারা যান, তো ওনারই বংশ থেকে ইমাম হাসানের ছেলের নাম ছিল হাসানে মুসান্না, আর ইমাম হুসাইনের যে মেয়ে ছিলেন তার নাম ছিল ফাতেমা সোগরা। এই 2 জনের সঙ্গে বিয়ে হয়। বিয়ে থেকে যে ডাইনেস্টি চলে, সেই ডাইনেস্টিতে 27 স্টেজে ছিলেন হুসাইন নাজাফি। এই হুসাইন নাজাফি যখন আওরঙ্গজেব গিয়েছিল পিলগ্রিমেজে, ওনার সঙ্গে দেখা হয়েছিল নজফে হুসাইন নাজাফির সঙ্গে। সেই ওনাকে ইনভাইট করেছে যে আপনি ইন্ডিয়াতে আসেন। উনি এসেছিলেন এবং 3টা ছেলে সঙ্গে নিয়ে এসেছিলেন। দারা শিকো, তার 3টা মেয়ে ছিল, যার ভিতরে বড় মেয়ে যে ছিল তার নাম ছিল আরজুমন নিসা বেগম। হুসাইন নাজাফির বড় ছেলের নাম ছিল আহমদ নাজাফি। দারা শিকোর 3 মেয়েকে আওরঙ্গজেবই পুষেছিল। তখন আওরঙ্গজেব ওনার কাছে প্রস্তাব রাখে যে আমি চাই আপনার সঙ্গে একটা রিলেশনশিপ করে নিতে। তো বলি কী চাও বলো? আমি চাই যে আমার ভাইয়ের 3টা মেয়ে আছে, আপনার 3 ছেলের সঙ্গে বিয়ে দেন। তো বড় মেয়ে আরজুমন নিসা বেগমের সঙ্গে বিয়ে হয় ওনার বড় ছেলে আহমদ নাজাফি, তার থেকেই জন্ম হয় মীর জাফরের। আপনাদের এই পুরো বংশটা তো আপনি বললেন কিভাবে এসছে, তারপরে মীর জাফর থেকেও আপনার পুরো বংশ লতিকাটা চলে আসছে, এবং যে মীর জাফর সম্পর্কে আমরা এত কথা শুনে থাকি। মীর জাফর নিয়ে আপনার মূল্যায়ন কি? উনি যদি লালচি হতেন, গ্রিডি হতেন, তো উনি জানতেন যে আলীবর্দী খান তো নিজের মালিককে সিংহাসনে, তো উনিই তো করতে পারতেন। উনি তা করেনি। উনি ওকে অ্যাসিস্ট করেছেন, ওকে হেল্প করেছেন। সেই ক্যারেক্টার দেখেই তো ওনাকে বিয়ে দিয়েছিল নিজের বোনের সঙ্গে। তারপরে হলো কি, ও তো যখন আলীবর্দী খান মারা যায়, তখন মীর জাফরই ওকে সিংহাসনে বসিয়েছিলেন, নিজের সোর্ড ওকে অফার করেছিলেন। কিন্তু ঘটনা হচ্ছে যে সিরাজ সেই জিনিসটাকে রাখতে পারল না। ওর যে বিহেভিয়ার ছিল, ওই বিহেভিয়ার থেকে এখানকার হিন্দু সমাজ যারা ছিল, রাজা মহারাজা, তাদের ভিতরে একটা এগেন্স্ট ওর এনিমিটি জাগলো। রানী ভবানী ছিল নটরের রানী, তার এক মেয়ে ছিল তারাস, সে বিধবা ছিল, বিধবা হয়ে গেছিল জওয়ানি, ইয়াং লাইফেই। তো ডেলি ও বজরাতে ঘুরতে আসতো, বুঝলেন তো? ওই পর্যন্ত আসতো। ওকে দেখে সিরাজের পছন্দ হয়ে গেছে। একবার চেষ্টাও হচ্ছিল যে সিরাজ ওকে উঠিয়ে দেবে। এই কথাটা যখন হিন্দু সমাজের ভিতরে জানা যায়, তখন ওরা বললো যে আজকে এইরকম অবস্থা আছে, কালকে আরও তো এরকম অবস্থা হলে আমাদের বউ বেটি তো বাইরে বেরোতে পারবে না। এইখান থেকে তার এগেন্সে একটা এনমিটি জাগলো, বুঝলেন না? যার ভিতরে আপনার মেহতাব রায়, স্বরূপ চাঁদ, জগৎ শেঠ, এরা তখন একটা কনস্পিরেসি করলো মাদ্রাসে আপনার ক্লাইভের সঙ্গে। তো ক্লাইভ একটা কথা বলেছিল, দেখো সব ঠিক আছে, কিন্তু তোমাদের ভিতরে একজন হচ্ছে মোস্ট পাওয়ারফুল ম্যান, অ্যান্ড দ্যাট ম্যান ইজ এ মীর জাফর। ও যদি এগেন্স্ট চলে যায় তো আমি কিছু করতে পারবো না, তো তুমি ওকে রাজি করো। ওরা এসে মীর জাফরের কাছে প্রস্তাব রাখে। তো মীর জাফর একটা
খুবই ফার সাইডেড লোক ছিলেন। উনি বুঝতে পারছিলেন যে আমি সাথ দিই চাই না দিই, যুদ্ধ তো হবেই। আর যদি আমি সিরাজের সঙ্গে সাথ দিই তো যা কন্ডিশন সিরাজের হবে আমারও তাই হবে। সেই জন্য উনি বললেন যে আমি কারোর সঙ্গে যুদ্ধ করব না, তোমাদের যা ইচ্ছা করো, আমি সিরাজকেও হেল্প করব না এবং তোমাদের বা ব্রিটিশকেও হেল্প করব না।